সমাজে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কিছু দুর্বৃত্তদের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা। অন্যায় আর অপরাধের সকল চিত্র নিয়ে হাজির হয় টিম এশিয়ান ইনকোয়ারি। উনি একজন টেকনোলজিস্ট হয়ে ডাক্তারের কাজ কি করতে পারেন? যে ডাক্তার দিবে তার এখানে সিল স্বাক্ষর থাকবে, এটা কি আছে? ডাক্তারের কাছে আসলে যদি টেস্ট দেয় তাহলে তারা কি পড়াশোনা করে ডাক্তার এই ডাক্তার ঠিক করেন আপনারা এইভাবে বলবো না, আলোচনা করেছে কারণ আমার বাচ্চা হাত ধরেন হয়রানি না। তারা বলছে যে অনেক 3 দিন আগে বাচ্চা মারা গেছে, সিরিয়াস অবস্থা, এক্সপায়ার ওষুধে ভরা। আবেদন সরকারি টাকা জমা দিচ্ছি, আবেদন করছি, আবেদন করে জমা দিচ্ছি। আপনার এই প্রতিষ্ঠানের কি ছাত্র আছে? এটা পরে আপনার সাথে কথা বলবো। একটু কথা বলবো। এশিয়ান ইনকোয়ারির এবারের পর্ব থাকছে স্বাস্থ্য খাতে কিছু অনিয়ম আর দুর্নীতিবাজদের সমস্ত কার্যকলাপ নিয়ে। লোভী আর অসাধু ব্যবসায়ীরা দ্রুত টাকা কামানোর অন্যতম মাধ্যম হিসাবে এখন চিকিৎসা খাতকে ব্যবহার করছেন। ইচ্ছেমতো ভুয়া ডাক্তার, অনভিজ্ঞ নার্স, আয়াদের দিয়ে ইনজেকশন পুশ সহ নানা অবৈধ কাজ করে চলেছেন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা। আপনি কোথা থেকে কোর্স করেছেন? আমি কোর্স করি না, আমি এখানে নতুন আসছি। 2 মাস বেবি আমাকে ভিডিওতে নিয়ে কেন নেওয়া যাবে না? কারণ আমি তো মানে পেজটা একটা যদি অনলাইনে যাই তাহলে আমার হয়তো পরিবারে ইউজ করতে পারি। আমি ঘুমটা চলতে করি কম বলো তুমি আপনার আমাদের 5টা 10টা দোকান বাড়াইতে হবে, কিন্তু রাখিলো এই দোকান বাড়াইতে হবে, যদি সুন্দর বড় না এরকম হবে মেডিপেতে আপনার মেয়েকে নিয়ে ভর্তি ছিলেন ঈদের আগে না পরে? ঈদের দিন ভর্তি ছিলেন, কখন আসছিলেন? ঈদের দিন গেছিলাম আমরা, সন্ধ্যার পরে গেছিলাম। সন্ধ্যার পরে কয়টার দিকে আনুমানিক? এই আনুমানিক 8টা থেকে 9টা। আপনার মেয়েকে যে ইনজেকশন আর ওষুধগুলো ইনজেকশন পুশ করেছিল, ওষুধ খাওয়াইছিল, সেটা কি মেডিপেট থেকেই? হ্যাঁ, এটা মেডিপেট থেকে দিচ্ছে, ইসলাম মেডিপেট থেকে দিচ্ছে। আর সবটা ইনজেকশন দিচ্ছে, একটা দিচ্ছে জানা মিলে, একটা কুমড়ে মিলে, আর সালানা মিলে ঢুকাইছে, আর ইনজেকশন করে না। তারপরে কি আপনার মেয়ের অবস্থা কি ভালো হয়েছিল না পরে আরো খারাপ হয়েছিল? তার অবস্থা ভালো না, তখন ব্যথাটা কই মেরেছিল, মেয়ে যাতে একটু খারাপ ছিল, ব্যথাটা কই মেরেছিল। একটা ওরা বলছে যে আপনি ভাবছে কেমন লড়াচড়া করে, ওরা আমার মেয়ে বলছে না বাচ্চা লড়াচড়া করে না। পরে ওখানে একটা মহিলা যে ডাক্তারটা শুনেছিল, ওই ডাক্তারটা ওখানে থাকে, ওখানে রান্না বরাবর খাওয়া দাওয়া করে। শুধু হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার নয়, ডেন্টাল ডাক্তারের কাজ করেন টেকনোলজিস্ট নিজেই। আপনি কি বলেছেন আপনি সেটা আমাকে বলুন। আমি বলছি আপনি কি ডাক্তার না আপনি একজন মেডিকেল টেকনোলজিস্ট। টেকনোলজিস্টের কাজ কি? টেকনোলজির কাজ কি? আমার যে প্রাথমিক যে চিকিৎসাগুলো দেওয়া যায়, প্রাথমিক চিকিৎসা, প্রাথমিক চিকিৎসার ভিতরে কি কি বলে? যেমন স্ক্যানিং, ফিলিং, আরসিটি রক্ষা দেখলেন। ওয়ারিস রহমান উনি একজন টেকনোলজিস্ট হয়ে ডাক্তারের কাজ কি করতে পারেন? তাহলে সেই কাজটা তিনি এখানে করছেন। উনি আপনি যেভাবে, হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু এটা জানা দরকার, কারণ আপনার জায়গায় আপনার চেয়ারে অন্য কেউ বসতে পারে কিনা। আপনি একজন বিডিএস, তাই না? এখন আমি হচ্ছে যে ধরেন আমি ওনার আন্ডারে আমার কমার্স চেম্বার আমি জব করি, বাকি 5 দিন বা 6 দিন কি করবে সেটা তো ধরেন আমারও এত সময় নেই যে আমি এটা চিন্তা করবো। সেটা আপনি ওনার সাথে কথা বলতে পারেন, ওনার সাথে বলতে পারেন। এই ডায়াগনস্টিক সেন্টারগুলোকে আমরা যতটুকু দেখি তার চেয়ে অনেক বেশি পরিমাণে হচ্ছে ডেন্টাল নামে যে ইয়াগুলো। সেখানে একসময় রিসেন্টলি আমরা টঙ্গীতেও দেখলাম, এর সাথে 4-5টা ছিল। সেখানে একজন সিনিয়র যিনি মানে নিজেকে সভাপতি বলতেছিলেন তাদের অ্যাসোসিয়েশনের, তার রুমে ঢুকে তার মানে সে নিজের চেহারা দেখে আমার নিজেরই অজ্ঞান হওয়ার অবস্থা। তাহলে এই জাতীয় কর্মকাণ্ড কি চলতেই থাকবে? এটা আমার ইচ্ছা যে আসলে কয়েকজনকে একদম দৃষ্টান্তমূলকভাবে ধরতে হবে, সেই জন্য দাঁড়াতেই না পারে ভুয়াভাবে, তাহলে বাকিরা মানে হয়ে যাবে। যেহেতু আমার সবার কাছে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না, এই খবর তার কাছে পৌঁছাবে। রোগীদের সাথেও এরা অশোভনীয় আচরণ করেন, কারণ তাদের উদ্দেশ্য সেবা নয়,
সেবার নাম করে নিরীহ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়া। দেশের সর্বত্র গড়ে উঠেছে এই ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। শুরুতেই প্রসব বেদনায় ছটফট করা এক নারীর কথা শুনতে চাই। সে আমার ইনজেকশন দিছে কতগুলো আর ভর্তি করছে। কোথায় এটা? মেডিপেতে। মেডিকেল এটা কোথায়? এটা ওই যে টিএনটি ওই জায়গায়। ইনজেকশন দেওয়ার আগে কি বাচ্চা লড়তো? হ্যাঁ, বাচ্চা লড়তো। পরে আমার ঘুমের ইনজেকশন দিছে, ব্যথা কমানোর ইনজেকশন দিছে। বলছি বারবার যেমন আমার বাচ্চা হয় না। পরে ম্যাডাম আমার ধমক মারছে স্যারের সামনে। 4:30টার দিকে আমার টেবিলে নিয়ে গেছে, নিয়ে যায় স্যালাইন টেলাইন দিছে। তারপরে তারা মনে করেন বাচ্চা হরি করলো, তারা পারলো না। পরে আমার আব্বুরে বলতেছে যে আমি বলছি না এই সিজারের ডাক্তার ঠিক করেন, আপনারা এইভাবে হইব না। পরে আব্বু বলছে যে সিজারের ডাক্তার ঠিক করবো, তাহলে আপনারা আগেই বলতেন, তাহলে আমি সিজারের ডাক্তার আগে ঠিক করে রাখতাম, আপনারা পারতেন না যখন। এদিক দেওয়ার আমার হাজবেন্ডে বলতেছে যে আপনি এদিকে সিগনেচার করেন, সিগনেচার ছাড়া রুগী দেওয়া যাবে মানে। হ্যাঁ, সিগনেচার করবো না। আব্বু বলতেছে সিগনেচার করা যাবো না, আমি আবার আমার মাইয়া দিয়ে গেলো তারপরে সিগনেচার করবো। বলতেছে না, এটা জুরি করে রাখবো। জোরপূর্বক স্বাক্ষর? হ্যাঁ। তারপরে আমার স্বামী তো এত কিছু বোঝে না, দেখতেছে আমি দেখতে পারি অনেক ইয়ে করবে, খারাপ অবস্থা আমার। তারপরে আমার স্বামী তাড়াতাড়ি করে সিগনেচার করছে, তারপরে বের করছে। তারা না পারতো যখন, তাহলে তারা আবার ছেড়ে দিত। ছেড়ে দিয়ে বলতো যে আমরা পারবো না, আপনি অন্য হসপিটালে নেন। তারাও বলেন কোনো টেস্ট করে নাই, সে ভিতরে তার সিজারে গেছে, তখন বাচ্চা এসে মারা গেছে। বাচ্চা আবার বাড়ি নিয়ে গেছে 3 দিনের দিন, 15 দিন ইনজেকশন আবার নিয়ে যায়। এবার গরিব বাবার আর্তনাদ। তার মেয়ের এমন অবস্থার জন্য দায়ী যে প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার। আশা করা ডাক্তার না থাকে তারা সুই দিচ্ছে দেয়া আমাকে বলে এই মেডিসিন নিল, এরপর মেডিসিন নেই 500 টাকার মেডিসিন এনেছি, তারা এখানে সুই দিছে স্যালাইনের লগা দিছে। এসব অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসা নিতে এসে অনেকেই ঢলে পড়ছেন মৃত্যুর দিকে। মানুষ কিন্তু খুব সহজ সরল মনে তাদের কাছে আসে প্রাথমিক চিকিৎসাগুলির জন্য, হসপিটাল বা ডাক্তারের কাছে পরবর্তীতে যায়। এখন প্রথম অবস্থায় যদি মানুষটা ভুক্তভোগী হয় বা অপচিকিৎসার শিকার হয়, পরবর্তীতে তার জীবনের ভয়াবহতা কি নেমে আসে তা একজন ভুক্তভোগী ভালো বলতে পারে। গর্ভবতী মহিলাকে সে হাসপাতাল থেকে বের করে দেয়, তার থেকে জোরপূর্বক স্বাক্ষর রেখে। মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টার, গাজীপুর চৌরাস্তা। যিনি ইনজেকশন পুশ করেছে তিনি এখন ওখানে রান্নাবান্নার কাজও করে। এটা তো খুবই দুঃখজনক। আর কথা হচ্ছে যে এটা একমাত্র লোভী, যাদের কোনো তার মানে নিজের প্রতি রাশ টানা নাই, কোনো কিছু নাই, মানে বিবেকহীন মানুষের পক্ষেই সম্ভব। তো ওই দিন ওই ডক্টর এই কেসটা আমাকে দেখতে হবে। দীর্ঘ 12 বছর যাবৎ রোগীদের সাথে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে এক ভুয়া ডাক্তারের বিরুদ্ধে। বিস্তারিত জানাবো একটা বিজ্ঞাপন বিরতির পর। সারা দেশেই রয়েছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল, রয়েছে ভুয়া ডাক্তার। এসব থাকার পরও কেন কার্যকরী পদক্ষেপ নেন না প্রশাসন? বিষয়গুলো জানতে কাজ করছে টিম এশিয়ান ইনকোয়ারি। এশিয়ান ইনকোয়ারি টিমের কাছে তথ্য আসে ওসমান গনি নামের এক প্রতারকের বিষয়ে। ডাক্তার না হয়েও ডাক্তার সেজে রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গাজীপুরের সিভিল সার্জনকে জানানো হলে সরজমিনে গিয়ে দেখতে পান দীর্ঘ 12 বছর যাবৎ অভিনব কায়দায় রোগীদের সাথে প্রতারণা করে যাচ্ছেন। প্রতারণার দায়ে অভিযুক্ত ওসমান গনিকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানায় ওসমান গনিকে আসামি করে সিভিল সার্জন অফিসের একজন কর্মকর্তা অভিযোগ দায়ের করেন। পরের দিন তাকে কোর্টে পাঠানো হয়। কোর্টে পাঠানোর 72 ঘন্টা না পেরোতেই বেরিয়ে আসে এই ভুয়া ডাক্তার। বেরিয়ে আসার সাথে সাথে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। কিছুদিন আগে ডাক্তার ওসমান গনি এক বাচ্চার অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার পরে বাচ্চা মারা গেছে। মারা যাওয়ার ভুল চিকিৎসায় মারা যাওয়ার পরে ও পুলিশ ধরে নিয়ে গেছে। আবার জামিনে এসে আবারও ভুয়া চিকিৎসা শুরু করছে। এখানে মামলা রানিং, আবার আসে, আবার কালকেও জামিনে আসছে। আমাদের সিভিল সার্জন মহোদয় ধরে নিয়ে গেছে, কালকেও জামিনে এসে আবারও খুলছে।
এই অবস্থা করতেছে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। এলাকায় যেন এভাবে আর ভুয়া চিকিৎসা না দিতে পারে, আমি প্রশাসনের কাছে এলাকাবাসী হিসাবে এটা চাই, যেন এটা একবারে বন্ধ করে দেওয়া হয়। আমাদেরও একই বক্তব্য, যারা চিকিৎসা করে অবশ্যই যাদের অভিজ্ঞতা আছে এবং কাগজপত্র সঠিকভাবে আছে তারা অবশ্যই ব্যবসা করতে পারবে, কিন্তু যাদের কাগজপত্র নাই তারা ভুয়া যেন মানুষকে কোনো হয়রানির শিকার না করে। চালু করা হয় অবৈধ সরকার ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টার। তার কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হয় ভ্রাম্যমাণ আদালত। তাদের চোখে ধরা পড়ে তার সকল অপকর্ম। পাওয়া যায় মেয়াদোত্তীর্ণ ঔষধ, প্যাথোলজির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। নোংরা আর হচ্ছে এক্সপায়ার্ড ওষুধে ভরা। 22 সাল, 23 সাল, 17 সাল কেউই বাদ যায় না। আপনার খুশি থেকে ডাক্তার মনে হয়? আপনি ডাক্তার মনে করেন নিজেকে? ডাক্তার মনে করেন? পুলিশ চিকিৎসা তো আপনার একটু লেখা নাই সব কোথাও। আমাদের আপনি মেডিসিন, ডায়াবেটিস, মা ও শিশুর অভিজ্ঞ ডাক্তার উসমান গনি, ডিফার্ম, পিসিবি, এসব কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠানটিকে সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। যেহেতু এটা একটা লাইসেন্স প্রতিষ্ঠান এবং কোনো ধরনের রেজিস্ট্রারি চিকিৎসক ব্যক্তিই এখানে চিকিৎসা প্রদান করা হয় এবং জনগণের কাছ থেকে আমরা ভয়াবহভাবে আইন বহির্ভূতভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে, যেটা জনস্বাস্থ্যের জন্য এবং জনগণের জন্য হানিকারক। এই জন্য আমরা এটাকে আজকে আইনের অধীনে। পুলিশ চিকিৎসকের নামে কিছু অসাধু ডাক্তার আছে, এরা মানুষকে ওই সরলতার সুযোগটা নিয়ে তাকে ওরকম একটা ভাঙ্গা ঘরে মানে কোনো ব্যবস্থাপনাহীন ওখানে নিয়ে যায়। এই জাতীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনাদের করণীয় কি? আমাদের করণীয় তো আছেই, চলতেছে, আপনারা সেটা জানেন। মাঝে মাঝে ভুয়া ডাক্তারকে ধরা হয়। যদি আমাদের সন্ধানে আসে যে সে আসলে ডাক্তার না, এরকম অতীতেও আমরা এরকম বেশ কয়েক বছর ধরে গাজীপুরে কাজ করতেছে, এরকম ডাক্তারকে ধরা হয়েছে। আর এরকম অনুমোদিত যে রেজিস্ট্রেশনবিহীন যে ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক, তাদের জন্য আমাদের কার্যক্রম সবসময় চলমান, কিন্তু একদম সব কিছু রেখে তাদের পিছনে লেগে থাকা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। আমাদের প্রচুর রুটিন ওয়ার্ক থাকে। সারা দেশ জুড়েই রয়েছে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। অভিযোগ রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসার ক্ষেত্রেও অবহেলার। শুধু তাই নয়, রয়েছে পরিবেশ দূষণের এক ভয়াবহ চিত্র। এই তো গেল অবৈধ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের কথা। এবার একটু আপনাদেরকে দেখাতে চাই গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিছু অনিয়ম। ভালো করে চেক আপ করে না, রিপোর্ট দেয় না, আবার নতুন করে পরীক্ষা দেয়। তাই আমরা তো টিয়া পয়সা নাই দেখে মনে হয় সরকারি হসপিটাল ডাক্তারের কাছে আসলেই যদি টেস্ট দেয়, তাহলে তারা কি পড়াশোনা করে ডাক্তারের কি অভিজ্ঞতা এদের। আমরা এখানে সেবার জন্য আসি, আমরা চাই যে আমরা সুস্থ হয়ে তারপর বাসায় যাবো। অস্বাস্থ্যকর ব্যবস্থা, ওয়াশরুমে মানে যাওয়ার মতো ব্যবস্থা নাই, টয়লেটের দুর্গন্ধ, আমার বমি হইতেছে বারে বারে। এক পলকে দেখে নেওয়া যাক কিছু নিবন্ধনহীন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতাল। মুদি দোকানের ন্যায় একটি মাত্র ট্রেড লাইসেন্স নিয়েই শুরু করে দেন চিকিৎসার নামে পরীক্ষা নিরীক্ষার বাণিজ্য। এসব ডায়াগনস্টিক সেন্টারে কিছু দালাল থাকে, বিভিন্ন ফার্মেসিতে গিয়ে কমিশনের কথা বলে রোগীদের ভাগিয়ে নেন। বিভিন্ন পরীক্ষার জন্য নির্ধারিত দামের চেয়েও 10% কম দেখিয়ে রোগীদের মন জয় করার চেষ্টা করেন। রিপোর্টের বিষয়ে সিভিল সার্জন বলা আছে আপনাদের ল্যাবে বাধ্যতামূলক একজন প্যাথোলজিস্টের নাম থাকতে হবে, প্যাথোলজিস্ট থাকতে হবে। যারা পরীক্ষা
নিরীক্ষার কাজ করেন তারা অনেকেই ডিগ্রিধারী টেকনোলজিস্ট নয়। শুধু তাই নয়, যে রিপোর্টগুলো ডেলিভারি করেন সেই রিপোর্টগুলো শুধুমাত্র টেকনোলজিস্টের স্বাক্ষর দিয়েই ডেলিভারি করা হয়, অথচ সেই রিপোর্টগুলো একজন প্যাথোলজিস্ট স্বাক্ষর করার পর সেই রিপোর্ট ডেলিভারি করার কথা দেখতে পায়নি আমাদের এশিয়ান ইনকোয়ারি টিমের সদস্যরা। আমাদের সিগমা ডায়াগনস্টিক ল্যাবের সব রিপোর্ট রেডি, এখন শুধু রুগী আসবে আর রিপোর্টটা নিয়ে যাবে। ডাক্তারের স্বাক্ষর না দিয়ে আপনারা এই রিপোর্টগুলো কেন ডেলিভারি করেন? ডাক্তারের সিগনেচার সহ দেয়, অনেক সময় দেখা যায় রোগী আপনার রিপোর্ট দিয়ে দিতে মারাও যেতে পারে, এমনি দিয়ে দেয়। আপনার এই প্রতিষ্ঠানের কি ছাড়পত্র আছে? এটা পরে আপনার সাথে কথা বলবো। হ্যাঁ, পরে না একটু না, আমরা তো এখন কথা বলছি। আমি আপনার সাথে কথা বলতে না কেন কথা বলতে আরেকটা কথা, আমি ডায়াবেটিস রোগী, আমাকে ডিস্টার্ব করবেন না। আমি আপনার ডিস্টার্ব অবশ্যই তো আমি একটু কথা বলবো। আমি যা পারেন না আমি যা পারেন করবো না। আপনি যা পারেন আমি আপনার সাথে তো কথা বলতে হবে। আপনার কথা বলতে সময় নেই। আপনি কে? হ্যাঁ, আপনি কি এগ্রিডিবিলিটি কার্ড আছে? অবশ্যই সব আছে, সব আছে। একটু কথা বলে যান। কথা বলবো না। হ্যাঁ, বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতালগুলোতে প্রবেশের পর দেখা যায় ডাক্তারের বিশাল বড় নামের তালিকা। বিশাল নামের তালিকা থাকলেও এসব প্রতিষ্ঠানে ডাক্তারদের দেখা পাওয়া যায় না। ক্ষমতা দেখিয়ে অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার চালানোর ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথে করা হয় চরম দুর্ব্যবহার। আপনি দেখতেছিলাম দেখাবো এবার যেতে চাই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। কিনে আনতে হবে, এটা কিনে আনানোর লাগে। বাইরে থেকে কিনে আনতে বলে কে? যারা এই যে চিকিৎসা করে তারাই। সবই আছে ডাক্তার বলে দিতে কথা। কোনো ওষুধ ফ্রি দেয় নাই? কোনো ওষুধ আমার ফ্রি দেয়নি। এখন পর্যন্ত কোনো ডাক্তারই আমার দেখছে না। সরকারি ভাড়া হইলো 800 টাকা, আর ভাড়া নিতে 1600 টাকা। সরকারি যে ড্রাইভারটা আছে এই ড্রাইভারটা তারা বসায় রাখছে, টিএস সাহেবের যে ড্রাইভার, এই ড্রাইভার দিয়ে গাড়ি চালাচ্ছে তারা। এইখানে যে রোগীকে ইনজেকশনটা পুশ করা হয়েছে সে বিভিন্ন রোগে আক্রান্ত থাকতে পারতো, সেটার মাধ্যমে তার ভিতর এতে ইনফেকশন হতে পারতো, তার ভিতর সেই জীবাণু ছড়াতে পারতো। রাখছে এখন হয়তো ফেলবে, মানে রাখার নিয়ম নাই, সেখানে তো কেউ নেই, এখানে রাখার নিয়ম নাই, টেবিলও রাখার নিয়ম নাই। আপনি ইউজ করবেন, হয়তো অনেক পেশেন্ট তো ইনডোর হয়তো ইনজেকশন দিয়েছে না, অনেক পেশেন্ট নেই। কাপাসিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা বলেন তার প্রতিষ্ঠানের অবস্থা সবচেয়ে ভালো। আমরা চেষ্টা করতেছি হাসপাতাল সুন্দর করার জন্য, মানুষজনকে সেবা দেওয়ার জন্য, যেন আমাদের সাথে রোগীদের সম্পর্ক আরো বাড়ে। আমরাও দেখতে চাই এই কথার বাস্তবতার মিল আছে কিনা। সরজমিনে অনুসন্ধান করতে গিয়ে দেখা যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ অত্যন্ত ভয়াবহ। যত্রতত্র রাখা হয়েছে চিকিৎসায় ব্যবহার করা নানা চিকিৎসা সরঞ্জাম। জীবাণুমুক্ত না হওয়া এসব ফেলে রাখা বস্তু থেকেও অন্য রোগীদের মাঝে সহজেই আক্রান্ত ব্যক্তির জীবাণু ছড়াতে পারে। খুবই খুশি হয়েছি যে আপনি আমাকে ভুলটা দাঁড়াইতে পারছেন। বাথরুমে একটু অপরিষ্কার ছিল, তারপর হচ্ছে 2-3টা সিরিঞ্জ ছিল, কিছু জিনিস বাইরে আছে। আমি আগেই বলছি যে আমাদের স্টোরের সমস্যা, হয়তো আশা করি আগামীতে এই সমস্যাটা থাকবে না। এছাড়াও অনুসন্ধান চলাকালে এসব স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগেরই দায়িত্বরত প্রধানকে খুঁজে পাওয়া যায়নি। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রবেশ করতেই দেখা যায় নোংরা দুর্গন্ধযুক্ত এই পরিবেশেই চলছে চিকিৎসা প্রদান। জরুরি বিভাগের ডাক্তারকেও পাওয়া যায়নি। জরুরি বিভাগ তো তার সার্বক্ষণিক ডাক্তার থাকবে, এখন তো নেই। এখানে কাজ শিখতে জি তো 40-42 জন সম্ভবত। 1 মাস হয়েছে আমার। মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এই জিনিসটা লোক নাই, নোংরা পরিবেশ ওইভাবে থাকতেছে, বুঝছেন? এটা খুব দুঃখজনক ব্যাপার, খুব খারাপ লাগলো। তারপরে এখানে যে যারা তত্ত্বাবধায়কে থাকে ওরকম টেক কেয়ার নাই। এখানে কি সরকারি কর্মকর্তা হয়ে সরকারি কাজে অবহেলা করছে না? অবশ্যই 100% অবহেলা করছে। খাবার প্রদান করা হয়, সেই খাবারের গুণগত মান যেমনি ঠিক নেই তেমনি নেই পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা। যথেষ্ট না। 1 নম্বর যান স্যারেদের সাথে কথা বলেন, এটা আমাদের সাথে বললেন। এই বিষয়গুলো নিয়ে কথা হয় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তার সাথে। মেডিকেল স্টুডেন্ট, জরুরি বিভাগে আমরা ডাক্তারও পাইনি। এই খাবারের জন্য কত টাকা বাজেট হয়? খাবারের জন্য 175 টাকা বরাদ্দ প্রতিদিন। ফাইলের এক্সটেন্ড হিসাব যেটা, এটা তো মেয়াদ উত্তীর্ণ আছে 3 বছর। বিষয়টা আমরা কীভাবে করছি? আচ্ছা, এটা
আমরা রিকুইজিশন দিয়ে রাখছি, যদি পাই আমরা নতুন রিপ্লেস করবো। আর এমন না যে ওইটা হয়তো আগুন নেভাতে পারবে না, কিন্তু ওইটা যে নিজে আগুন জ্বালাবে সেটা কিন্তু না। আপনি যে বলতেছেন ক্ষতিকারক না। এশিয়ান ইনকোয়ারি টিম কথা বলতে চায় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তার সাথে। আমাদের দায়বদ্ধতা তো আছে, আমরা পরিবেশ সুরক্ষার জন্য বর্জ্য ব্যবস্থাপনা, ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকগুলোর যে বর্জ্য ব্যবস্থাপনা সেগুলো নিয়ে আমরা কাজ করি। তো কাজ করতে গেলেই তো তাদের ছাড়পত্র বাধ্যতামূলক হয়, এবং সেই ছাড়পত্র যাদের নাই তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলমান আছে এবং এটা থাকবে। এগুলো সংক্রামক বর্জ্য এবং এই ধরনের সংক্রমিত বর্জ্য থেকে সংক্রমণ ঘটতে পারে, অর্থাৎ রোগ ছড়িয়ে পড়তে পারে সাধারণ অন্যান্য রোগীদের মাঝে। সুতরাং এই ধরনের বর্জ্যগুলো খুবই ঝুঁকিপূর্ণ বর্জ্য। সাধারণত জরিমানা করা হয় ওইসব প্রতিষ্ঠানকে যাদের ছাড়পত্র আছে, এবং অর্থাৎ তারা ছাড়পত্রের শর্ত ভঙ্গ করায় তাদেরকে জরিমানা করা হয়। এবং ছাড়পত্র দেওয়ার অন্যতম শর্তই থাকে তার প্রতিষ্ঠানটা বা ওই ভবনটা বাণিজ্যিকভাবে তোলা হয়েছে কিনা। আবাসিক প্রতিষ্ঠান হলে সেক্ষেত্রে আমরা সেই প্রতিষ্ঠানকে ছাড়পত্র দেই না। এবং যেসব প্রতিষ্ঠানের ছাড়পত্র নাই এবং তাদের ছাড়পত্র দেওয়ার সুযোগ থাকে না, সেসব প্রতিষ্ঠানের আমরা সেবা সংযোগ বিচ্ছিন্ন করি এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেই। ছাড়পত্র নাই, কেন নাই সেটার জন্য তাকে জরিমানা গুনতে হয়। গড়ে তোলার মতো পরিবেশ না থাকে তার প্রতিষ্ঠান সেখান থেকে আমরা অপসারণ করার সদর দপ্তরের যে নির্দেশনা আসে সেটা আমরা বাস্তবায়ন করি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশের এমন বেহাল দশা এবং নিয়মিত ডিউটি না করেও সুবিধাভোগী কর্মকর্তাদের বিষয়ে কথা হয় গাজীপুরের জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের সাথে। পেশেন্টের কোনো ভাইরাল ডিজিজ থাকে সেটাও তার ছোঁয়াচে হয়ে যেতে পারে। যখন এটা নির্দেশনা আসবে অবশ্যই সেটা পালন করতে হবে। আমাদের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে সেগুলোর মান যথেষ্ট ভালো। উপজেলা বিশেষ করে আপনি যদি কাপাসিয়ায় যান, কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা পেয়েছি যে বারান্দায় আপনার এই ইউজেবল সিরিঞ্জ পড়ে আছে, ওখানে ভর্তি রোগীরা আছে, তাদের বাচ্চারা ওখানে হাঁটাচলা করছে। সেটাও তো তাদের যারা ক্লিনিংয়ের কাজে থাকেন তাদের কোনো অবহেলা থাকবে। আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাবো, স্বাস্থ্য কমপ্লেক্সে যিনি ইউএচএফও আছেন তিনি যেন এই বিষয়টা আরও দেখভাল করেন। এবং টিএসও তিনি অফিসেই আমরা 2 দিন গেছি, 2 দিন তাকে পাইনি। অর্থাৎ যিনি প্রধান কর্মকর্তা একটা প্রতিষ্ঠানে, ইউএচএফও উনি ডাক্তার ছাড়াও আরও অনেক প্রশাসনিক কাজও করে। বিভিন্ন জায়গায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাকে বিভিন্ন সভা সমিতিতে অ্যাটেন্ড করা লাগে। দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেয়া এই নাম্বারে। ঘড়ির কাঁটা বলছে যাওয়ার সময় হয়েছে, তো যাবার আগে কথা কিন্তু একটাই, ভয় পেয়ে ফিরে যেতে এই পেশায় আসি নাই। আল্লাহ হাফেজ।